আজকের গল্প লেখক রবিদাস সাহা রায়ের কলমে শেষ ঘুড়ি। লালটুর মামা অনাদিবাবুর আজ ছুটি, অফিসে যাবেন না। সকালেই সাইকেল নিয়ে কোথাও যেন চলে গেলেন, ফিরলেন 1 ঘন্টা পরে। সঙ্গে সাইকেলে করে এলেন তার অফিসের এক বন্ধু মানস রায়। মানস রায় প্রায় 1 কিলোমিটার দূরে পাহাড়ের দক্ষিণ দিকে একটি ছোট্ট বাড়িতে থাকেন। এখানকার বাড়িগুলি সবই ছোট ছোট, ঘরগুলিও ছোট আর নিচু। 8-10টা বাড়ি নিয়ে এক একটা পল্লী, তারপর আবার অনেকটা ফাঁকা জায়গা। জায়গাগুলি ফাঁকা হলেও বাড়ি করার পক্ষে উপযুক্ত নয়, কারণ মাঝে মধ্যেই রয়েছে পাহাড়ের ঢিপি। ঘরবাড়ি করার পক্ষে খুবই অসুবিধাজনক, তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার মানুষ। কোনো সমস্যা দেখা দিলে জোট বেঁধে প্রতিকার করার উপায় নেই। কিছুদিন আগে মানস রায়ের বাড়ির সামনে শেষ রাতের আলো অন্ধকারে একটা লোককে ঘোরাফেরা করতে দেখা গেছে। মানসবাবু সেদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসেছিলেন। তাকে দেখেই লোকটি পাশের একটি ঝোপে মিলিয়ে গেল। তার 2 দিন পরে দেখেছিলেন প্রায় ওই রকমই একটি ঘটনা। শুধু তাই নয়, তার প্রতিবেশী তারই বাড়ির পিছনে সন্ধ্যার অন্ধকারে একজন অপরিচিত লোককে ছুটে পালিয়ে যেতে দেখেছিলেন। এসব ঘটনা ওই অঞ্চলের লোকেদের খুব ভাবিয়ে তুলেছে। তাই মানস রায় এসেছেন অনাদিবাবু এবং আরও কয়েকজনের সঙ্গে পরামর্শ করতে যে এই অবস্থায় কি করা যায়। অনাদিবাবু বললেন, এখানে বাইরের কিছু লোকের আমদানি হয়েছে। তারা কি উদ্দেশ্যে এসেছে তা আমাদের খুঁজে বের করতে হবে। আরেকদিন আসুন, আমার বাড়ির কাছাকাছি লোকেদের সঙ্গে পরামর্শ করে সবাই একত্রে বসে একটা ব্যবস্থার বিষয়ে আলোচনা করব। মানস রায় সেদিন চলে গেল। লালটু আর রজত বেড়াতে এসেছে বিহারের এই পাহাড়ি অঞ্চলে। লালটুর মামা থাকেন এখানে। লালটুর সঙ্গে এসছে তার বন্ধু রজত। লালটুর খুব ঘুড়ি ওড়ানোর শখ আছে। কলকাতায় ভালোভাবে ঘুড়ি ওড়াতে পারে না, তাই এখানে আসার সময় 6খানা ঘুড়ি আর লাটাই সঙ্গে করে নিয়ে এসেছে। রজতের ওসব শখ নেই, তবে একটা বাতিক আছে, সেটা হলো গোয়েন্দাগিরি। শখের গোয়েন্দা বলে পাড়ায় তার কিছুটা খ্যাতিও আছে। মামা বাড়ির খাওয়া দাওয়া হয়ে যায় বেলা 11টার মধ্যে। মামা অনাদি ঘোষ কাজ করেন PWD অফিসে। প্রায় 3 মাইল দূরে সাইকেলে করে তিনি অফিস চলে যান। বাড়িতে একা মামিমা থাকেন। কাজেই অফুরন্ত স্বাধীনতা লালটু আর রজতের। একটু দূরে আছে একটা পাহাড়। রোজ খাওয়া দাওয়ার পর দুজনে সেই পাহাড়ে বেড়াতে যায়। উঠে যায় পাহাড়ের অনেকটা উঁচুতে। পাহাড়টা ছোট হলেও পাহাড়ের ওধারে কি আছে তারা তা জানে না। লালটু ঘুড়ি ওড়ায় আর রজত কাছাকাছি কোনো একটা টিলার ওপর বসে কলকাতায় যা দুর্লভ সে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এক জায়গায় বসে থাকতে একঘেয়ে লাগলে এদিক ওদিক হেঁটে বেড়ায়। একদিন হেঁটে হেঁটে অন্য দিক দিয়ে ঘুরে একটু নিচের দিকে নেমে গেল রজত। দেখতে পেল অস্পষ্ট পায়ের ছাপ পড়া পাহাড়ি সরু পথ দিয়ে একটা লোক উপরে উঠছে। রজত লোকটাকে দেখে যত অবাক হলো, তার চেয়েও যেন বেশি অবাক হলো সেই অচেনা লোকটি। লোকটার চেহারা একটু অদ্ভুত, কালো, মোটা, মাথাটাও বেশ বড়সড়, কপালে একটা আব। লোকটা রজতকে কি জিজ্ঞাসা করতে গিয়েও যেন থমকে গেল। তারপর ওই সরু পথ বেয়ে ওপরের দিকে উঠে অন্য কোনো দিক দিয়ে নিচে নেমে গেল। রজতের যেন কেমন একটা সন্দেহ হলো লোকটাকে। লোকটা চলে যাবার পর রজত পিছু পিছু এগিয়ে গেল, কিন্তু কোনো তার হদিশ পেল না।
রজত অবাক হয়ে ভাবতে লাগলো, লোকটা কে, গেলই বা কোথায়? এখানে এই পাহাড়ে কোনো লোক থাকে বলে তো মনে হয় না। লালটুর কাছে ফিরে এলো রজত। লালটু তখন ঘুড়িটাকে কাছে টেনে আনার জন্য লাটাইয়ের সুতো গোটাচ্ছে। অনেকটা কাছে এসে গেছে ঘুড়িটা, কিন্তু আচমকা একটা গোত্তা খেয়ে পড়ল ঘুড়িটা। পড়ল একটু দূরে টিলার ওপর একটা গাছের মাথায়। একটু টানতে গিয়েই সুতোটা ছিঁড়ে গেল। ঘুড়িটা ঝুলতে লাগলো গাছের মগ ডালে। এস, ঘুড়িটা গেল, পিছন থেকে বলে উঠল রজত। তোর খুব আনন্দ হচ্ছে বুঝি? শ্লেষের ভঙ্গিতে বলল লালটু। না, আনন্দ হবে কেন, দেখে মজা লাগছে। গাছেরও তো ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে কি না? দেখছিস না গাছের ওপরও কেমন সুন্দর উঠছে ঘুড়িটা। এমনি করে তো 3খানা ঘুড়ি আমার গেল, আর রয়েছে মাত্র 3খানা। রজত বলল, 3টেই যথেষ্ট। আমরা এখানে থাকবো মাত্র আর কয়েকটা সপ্তাহ, 3টে ঘুড়িতেই চলে যাবে। দুজনেই এবার ফেরার জন্য পাহাড় থেকে নামতে লাগলো। নামতে নামতেই রজত বলল, জানিস লালটু, আজ একটা লোককে দেখলাম পাহাড়ের ওপর। অদ্ভুত চেহারা, দেখে যেন কিরকম একটা সন্দেহ হলো। লালটু বলল, তোর তো সব কিছুতেই সন্দেহ, সব জিনিসই তুই বাঁকা চোখে দেখিস। তুই একদিন শার্লক হোমস হয়ে যাবি দেখছি। রজত বলল, মনে হয় লোকটাকে আরো একদিন দেখেছি। কি উদ্দেশ্যে এখানে আসে কে জানে? কেন, লোকটার এখানে আসার মধ্যেও কোনো অপরাধের গন্ধ পেলি নাকি? যাক, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল, মামিমা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। হ্যাঁ সত্যি, চল। পরদিন ঘুড়ি নিয়ে আসতেই লালটু আর রজত অবাক হয়ে দেখল আরও একটি ঘুড়ি আকাশে উঠছে। আজ প্রায় 2 সপ্তাহ হতে চলল, কোনোদিন তো অন্য কোনো ঘুড়ি আকাশে উঠতে দেখেনি। তবে কি আরো কোনো ঘুড়ি ওড়ানোর রসিক এখানে এসেছে? লালটুর মনে কেমন একটা আনন্দ হলো, তেমনি আবার ভয়ও লাগলো। ওই ঘুড়িটা বেশ বড়, ওটার সঙ্গে তার ঘুড়ির কোটাকুটি লাগলে তো তার ঘুড়িটাই ভোকাট্টা হয়ে যাবে। যেভাবেই হোক কাটাকুটি লাগতে সে দেবে না। ঘুড়িটা আকাশে উড়িয়ে দিল লালটু। একটু দূরে দূরে 2টি ঘুড়ি উঠতে লাগলো, কিন্তু দেখা গেল বড় ঘুড়িটা যেন ইচ্ছে করেই লালটুর ঘুড়িটার দিকে তেড়ে আসছে। ঘুড়ির মালিক তো ভারী বদমাস, গায়ে পড়ে ঝগড়া করতে চায়। লালটুর খুব রাগ হলো, কিন্তু ভয়ানক জেদ চেপে গেল রজতের ঘাড়ে। সে বলে উঠল, দে না প্যাচ লাগিয়ে, যা থাকে কপালে। লালটু তাই করল, কিন্তু কি আশ্চর্য, বড় ঘুড়িটাই ভোকাট্টা হয়ে গেল। আনন্দে হাততালি দিয়ে উঠল রজত। লালটু বলল, আমার সুতোতে যা কড়া মাঞ্জা দিয়েছি বোতলের চুর দিয়ে, কে আসবে আমার সঙ্গে লড়তে? কিন্তু আনন্দের জোরে হুঁশ ছিল না লালটুর। যাওয়ার সময় লাটাইয়ের সুতো গুটিয়ে আনতে গিয়ে একটা ঝোপের মধ্যে ছিঁড়ে পড়ে গেল ঘুড়িটা। আনন্দের ঘুরে হুঁশ ছিল না লালটুর। যাওয়ার সময় লাটাইয়ের সুতো গুটিয়ে আনতে গিয়ে একটা ঝোপের মধ্যে ছিঁড়ে পড়ে গেল ঘুড়িটা। মনটা খারাপ হয়ে গেল, কিন্তু লালটু একটুও দমল না। আরো 2টো ঘুড়ি তো আছে। পরদিন এলো ঘুড়ি নিয়ে। সেদিন একটা নীল রঙের ঘুড়ি উঠছে আকাশে, কিন্তু সেদিন ওই ঘুড়িটার যেন কাটাকুটি খেলার কোনো গরজই নেই, এড়িয়ে এড়িয়ে চলতে চায়। লালটুই তার ঘুড়িটা একটা গোত্তা খাইয়ে ওই নীল ঘুড়িটার সঙ্গে প্যাচ লাগিয়ে দিল। দুর্ভাগ্য, কাটা গেল লালটুরই ঘুড়ি।
আজ মনটা একটু দমে গেল লালটুর। আর একখানা মাত্র ঘুড়ি অবশিষ্ট, এটাই শেষ ঘুড়ি। এখানে কাছাকাছি কোথাও ঘুড়ির দোকানও নেই। একটা কাটা গেলে বাকি কয়েকটা দিন তাকে এই একঘেয়ে ভাবেই থাকতে হবে। পরদিন ঘুড়ি ওড়াতে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না লালটুর। রজত বলল, চল ঘুড়ি নিয়ে। আজ যদি ঘুড়ি কাটা যায় তবে আমি তোর ঘুড়িটা খুঁজে কুড়িয়ে নিয়ে আসব। ধ্যাৎ, তা কি সম্ভব? লালটু বলল। রজত বলল, জানিস, নেপোলিয়ান বলেছিলেন, অসম্ভব বলে কোনো জিনিস তার অভিধানে নেই। আমাদেরও সেই কথা মনে রাখতে হবে। চল, হ্যারি আপ। আজ যেন একটা নতুন অভিযান করতে চলেছে লালটু আর রজত। কিন্তু গিয়ে দেখল কোনো ঘুড়ি নেই আকাশে। মনের আনন্দে ঘুড়ি ওড়াতে লাগলো লালটু। বেশিক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকতে রজতের ভালো লাগে না, তাই সে ঘুরতে লাগলো এদিকে ওদিকে। হঠাৎ তার চোখে পড়ল সেই অদ্ভুত লোকটা সরু পাহাড়ি রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। রজতকে দেখে থমকে গেল একটু। বলল, খোকা, তোমরা এখানে ঘুড়ি ওড়াতে আসো কেন? জায়গাটা ভালো নয়। তারপর তাড়াতাড়ি চলে গেল লোকটা। রজত আজও ধাওয়া করল, কিন্তু বুঝতে পারল না লোকটা কিভাবে কোন পথ দিয়ে চলে গেল। লালটুর কাছে গিয়ে রজত বলল, জানিস, ওই লোকটাকে আজও দেখলাম। আমাকে বলল, খোকা, এই জায়গাটা ভালো নয়, এখানে আর এসো না। ব্যাপারটা কি বলতো? ঘুড়ি ওড়াতে ওড়াতেই লালটু বলল, তুই গোয়েন্দাগিরির জায়গা আর খুঁজে পেলি না। লোকটা কি ডাকাতি করেছে নাকি খুন করেছে? রজত কি জবাব দেবে ভেবে পেল না। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালটুর ঘুড়ি ওড়ানো দেখতে লাগলো। কিন্তু একটু পরেই দেখা গেল একটা মজার ব্যাপার। হঠাৎ দেখা গেল একটা লাল ঘুড়ি উড়ছে আকাশে। হ্যাঁ রে, ওই তো একটা ঘুড়ি! চেঁচিয়ে উঠল রজত। লালটু বলল, থাক না, আমি আজ প্যাচ খেলবো না। কিন্তু লালটুর কথা শেষ হতে না হতেই লাল ঘুড়িটা গোত্তা মেরে লালটুর ঘুড়ির সুতোয় প্যাচ লাগিয়ে দিল। বেশিক্ষণ লাগলো না লালটুর ঘড়িটা ভোকাট্টা করে দিতে। উড়তে উড়তে সেই ঘড়িটা ওপাশে কোথায় যেন গিয়ে পড়ল। লালটু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যা, চলে গেল আমার শেষ ঘুড়ি। রজত বলল, চল খুঁজে আনি ঘুড়িটা। মাঝে মধ্যেই ঘুড়ি হারিয়ে যায় কোথায় তা তো খুঁজে বের করতে হবে। লালটুর ইচ্ছা ছিল না, কিন্তু রজতই তাকে নিয়ে গেল। লোকটা যে পথ দিয়ে নেমে গেছিল অনুমান করে সেই দিকেই সাহস করে এগিয়ে গেল তারা। কিন্তু একটা জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলল। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারল না। রজত চারদিকে খুব ভালো করে দেখতে লাগলো তার গোয়েন্দা দৃষ্টি দিয়ে। একটু এগোয় আর ফিরে আসে। অবশেষে কিছু একটা যেতেই চেঁচিয়ে বলল, পেয়েছি। কি পেয়েছিস? রজত দেখালো এক টুকরো দলা পাকানো ছেঁড়া কাগজ। লালটু বলল, ওটা কি মহামূল্য জিনিস? রজত বলল, আয় না, চল আমার সঙ্গে। যদি কেউ গিয়ে থাকে তাহলে এই পথেই গিয়েছে, নইলে এখানে কাগজ আসবে কিভাবে? রজতকে অনুসরণ করে লালটু চড়াই উতরাই পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো নিচের দিকে। অনেক পথ হেঁটে হেঁটে আবার তারা একটা সমতল জায়গায় গিয়ে হাজির হলো। তাদের মনে হলো যেন এক ভিন্ন জগতে তারা চলে এসেছে। সবচেয়ে অবাক হয়ে দেখলো তাদের ঘুড়িটা এখানেই পড়েছে। আনন্দে বিহ্বল হয়ে লালটু বলে উঠল, এই তো আমার ঘুড়ি। এমন সময় কোত্থেকে একটা লোক ছুটে এলো সেখানে। সেই অদ্ভুত লোকটা প্রচন্ড ধমক দিয়ে সে বলে উঠল, তোমরা এখানেও এসে হাজির হয়েছ? ভালো চাও তো এখনই পালাও এখান থেকে।
রজত আর লালটু ছুটে পালাতে লাগলো। লোকটা হয়তো এক্ষুনি তাদের ধরে ফেলবে, কিন্তু লোকটা আর এগোলো না। চড়াই উতরাই পথ অতিক্রম করে অতি কষ্টে বেরিয়ে এলো লালটু আর রজত। কিন্তু লোকটা হয়তো ভাবতে পারেনি যারা মজা করার জন্য ঘুড়ি ওড়াতে আসতো তারাই পুলিশকে গুপ্ত পথ দেখিয়ে এনে তাকে ধরিয়ে দেবে। লোকটি ছিল এক পলাতক ডাকাত সর্দার। এখানে এসে আত্মগোপন করেছিল। ডাকাত সর্দার অবশ্য নিজেকে নিরাপদ করবার জন্য চেষ্টার ত্রুটি করেনি। সে তার দলের লোক পাঠিয়ে খবর নিয়েছিল 6খানা ঘুড়ি নিয়ে বাঙালি ছেলে দুটি এই অঞ্চলে এসেছে। ঘুড়ি ফুরিয়ে গেলে তারা আর পাহাড়ের ওই জায়গায় আসবে না। তাই ঘুড়িগুলি নষ্ট করে দেবার জন্য টাকা খরচ করে আলাদা ঘুড়ি সে উড়িয়েছিল। অনেক কষ্টে জোগাড় করে এনেছিল কয়েকটা ঘুড়ি, কিন্তু শেষ রক্ষা হলো না। রজত কিন্তু অল্প বুদ্ধিতেই বুঝেছিল কোনো অপরাধী লোক ছাড়া কেউ পাহাড়ে এমনভাবে লুকিয়ে থাকতে পারে না। লোকটা ধরা পড়ে গেল। এই ডাকাত ধরার ব্যাপারে যে লালটু ও রজতের ঘুড়ি ওড়ানোর কৌশল আছে তা কেউ অস্বীকার করতে পারল না। বাহাদুর বলে তাদের সবাই প্রশংসা করতে লাগলো। রাতারাতি তারা হিরো বনে গেল। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এক টুকরো ভালোবাসার ছোঁয়া কমেন্ট সেকশনে দিয়ে যেতে ভুলবেন না। আশা করব আপনাদের ভালোবাসায় আরো নতুন ধরনের গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো।